ইসরো হঠাৎ বদলে দিল চন্দ্রযান 3 এর রাস্তা। পৃথিবী থেকে 173 কিলোমিটার দূরে উঠছিল চন্দ্রযান 3। ইসরোর বিজ্ঞানীরা চালু করলো ইঞ্জিন। হয়ে গেল বড় সড় পরিবর্তন। চন্দ্রযান 3 নিয়ে বিজ্ঞানীরা দিল বড় খবর, যা শুনে মহাকাশ বিজ্ঞানীদের সঙ্গে সঙ্গে ভারতীয়রাও অবাক। বন্ধুরা, ইসরোর স্পেসক্রাফট চন্দ্রযান 3 নিয়ে দুর্দান্ত একটা খবর শোনা যাচ্ছে। ইসরো হঠাৎ ভারতের চন্দ্রযান 3 ইঞ্জিনকে চালু করেছে। বন্ধুরা, এরপর ইসরোর নামের সাথে আরো একটা সাফল্য জুড়ে গেছে। বড় কথা তো হলো এখন চন্দ্রযান 3 গোটা বিশ্বের স্পেস মার্কেটে আগুন লাগিয়ে দিয়েছে। কারণ একটার পর একটা বড় সাফল্যের কথা শুনে এখন একসাথে 4টে এমন নিউজ সামনে আসছে যা শুনে আপনাদেরও মনে হবে ইসরো আসলেই কি গেম খেলেছে। আর বন্ধুরা, এই উড়ানের মাধ্যমে ইসরো এখন কিভাবে ভারতকে স্পেসের মহাশক্তি বানাতে চলেছে। বন্ধুরা, এই নিয়েই পুরো বিস্তারিত আলোচনা করব। কেন হঠাৎ ইসরোর বিজ্ঞানীরা চালু করলো ইঞ্জিন? কেনই বা নাসা কন্টিনিউয়াস মনিটরিং করছে এই মিশনকে? নাসা কেনই বা চাইছে এই মিশন যে কোনোভাবে সফল হোক? ইসরোর গ্র্যান্ড পজিশনকে নিয়ে ইসরোর বিজ্ঞানীরা একটা বড় খবর দিয়ে বলেছে টিম চন্দ্রযান 3 পরবর্তী অরবিট ম্যানুভারিং কে সফলভাবে কমপ্লিট করেছে। বন্ধুরা, এখন আমাদের চন্দ্রযান 3 পৃথিবীর চারপাশে উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, যেখানে চন্দ্রযান কখনো পৃথিবীর খুব নিকটে আসছে তো আবার কখনো অনেক দূরে চলে যাচ্ছে। এখন পৃথিবী থেকে কম দূরত্বকে প্যারিজি এবং পৃথিবী থেকে বেশি দূরত্বকে এপোজি বলা হয়। লঞ্চিং এর পর চন্দ্রযান 3 কে 173 কিলোমিটার প্যারিজি এবং 36,500 কিলোমিটার এপোজি সম্পন্ন উপবৃত্তাকার কক্ষপথে পাঠানো হয়েছিল। বন্ধুরা, যার পর প্রথম অরবিট ম্যানুভারিং এ পৃথিবীর অরবিটে লম্বা দূরত্ব মানে এপোজিকে 36,500 কিলোমিটার থেকে বাড়িয়ে 41,762 কিলোমিটার করে দেওয়া হয়। যার পর এখন দ্বিতীয় ম্যানুভারিং এ কাছের দূরত্বকে 173 কিলোমিটার থেকে বাড়িয়ে 220 কিলোমিটার করে দেওয়া হয়েছে। মানে বন্ধুরা, প্রথমে চন্দ্রযান যে 173 কিলোমিটারের প্যারিজি মানে পৃথিবী থেকে নিকট দূরত্ব এবং 31,650 কিলোমিটারের এপোজি মানে বন্ধুরা যেই চন্দ্রযান প্রথমে পৃথিবীর নিকটে ছিল এখন সেটা অনেক দূরত্বে চলে গেছে। বন্ধুরা, এখন অরবিট ম্যানুভারিং করে অধিকতম দূরত্বকে 41,762 কিলোমিটার এবং ন্যূনতম দূরত্বকে 220 কিলোমিটার করে দেওয়া হয়েছে। বন্ধুরা, এর দরুন চন্দ্রযান 3 এর ইঞ্জিনকে 43 সেকেন্ডের জন্য চালু করা হয়। আর এখন ইসরোর বিজ্ঞানীরা এর কক্ষ সম্বন্ধিত ডেটার অ্যানালিসিস করছে। বন্ধুরা, ইসরোর বিজ্ঞানীরা ক্লিয়ারলি বলেছে দ্বিতীয় অরবিট ম্যানুভারিং সম্পূর্ণভাবে ঠিক হয়েছে। মানে এখন চন্দ্রযান 3 পৃথিবী থেকে আরো দূরত্বে চলে গেছে। বন্ধুরা, আশা রয়েছে এই কদিনের মধ্যেই আরো 3টে অরবিট ম্যানুভারিং করা হবে, যাতে অনবরত তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অরবিটে ঠেলে দেওয়া হবে। মানে পৃথিবীর চারপাশে 5 বার চন্দ্রযান 3 এর কক্ষকে বদলানো হবে। বন্ধুরা, এই কারণেই 31 জুলাই 2023 চন্দ্রযান 3 পৃথিবী থেকে 10 গুণ বেশি দূরত্বে চলে যাবে। ইসরোর বিজ্ঞানীরা এপোজিতে অনবরত পরিবর্তন এনে দূরত্বকে বাড়াবে, আর এটা ততক্ষণ বাড়াতে থাকবে যতক্ষণ না সেটা পৃথিবী থেকে 1 লাখ কিলোমিটার দূরে না যাচ্ছে। বন্ধুরা, সেখানে পৌঁছানোর পর বিজ্ঞানীরা একটা সিঙ্গেল শট মারবে, যেখান থেকে চন্দ্রযান 3 কে ট্রান্স লুনার ইনসারশনে পাঠিয়ে দেওয়া হবে। মানে বন্ধুরা, এটাকে চাঁদের জন্য নির্ধারিত লম্বা দূরত্ব সম্পন্ন সোলার অরবিটে পাঠিয়ে দেওয়া হবে। আর সেই সময় 5 দিন লম্বা অরবিটে যাত্রা করার পর 5 বা 6 আগস্টে লুনার অরবিট ইনসারশন স্টেজে চলে যাবে। আর এরপর চন্দ্রযান 3 প্রপালশন মডিউলকে অ্যাক্টিভেট করা হবে, যাতে এটাকে আরো কাছে ঠেলা যায়, বা ঠিকভাবে বললে এর ইঞ্জিন চালু করা হবে, যেটা ফাইনালি একে চাঁদের 100 কিলোমিটারের কক্ষে পৌঁছে দেবে। এখানে বন্ধুরা 17 আগস্ট প্রপালশন সিস্টেম চন্দ্রযান 3 এর ল্যান্ডার ও রোভার থেকে আলাদা হয়ে যাবে। প্রপালশন মডিউল আলাদা হওয়ার পর ল্যান্ডারকে চাঁদের 100x30 কিলোমিটারের কক্ষে নিয়ে যাওয়া হবে, যার পর বন্ধুরা একে ডিবুস্টিং করা হবে, মানে এর গতিকে কমাতে হবে। আর এটা হবে 23 আগস্ট। বন্ধুরা, এটাই সেই সময় হবে যখন শুধু ভারতের বিজ্ঞানীরাই নয় বরং কোটি কোটি ভারতবাসী শ্বাস প্রশ্বাস এক্সাইটমেন্টে আটকে যাবে, কারণ এটাই সব থেকে কঠিন কাজ। আর এখান থেকেই শুরু হবে ল্যান্ডিং এর প্রসেস। যদিও বন্ধুরা এইবার বিক্রম ল্যান্ডারের 4টে পাকে অনেক শক্তিশালী করা হয়েছে, নতুন সেন্সর লাগানো হয়েছে, নতুন সোলার প্যানেল লাগানো হয়েছে এবং সফটওয়্যারকে মারাত্মক শক্তিশালী করা হয়েছে। মানে এইবার যে অ্যালগোরিদম রয়েছে তা গোটা বিশ্বকে হতবাক করছে। মানে বন্ধুরা, ইসরো তার মুন মিশন চন্দ্রযান 3 এর জন্য
ইতিহাস রচনা করতে রেডি আছে। এটা চাঁদের সাউথ পোলে সফট ল্যান্ডিং করবে। বন্ধুরা, এখানেই একটা বড় গেম চালু হয়ে গেছে। পৃথিবীতে চন্দ্রাভিযান প্রায় 60 বছর আগে থেকেই শুরু হয়ে গেছিল, কিন্তু এখন এতে অনেক গতি এসছে। বন্ধুরা, 60 বছর আগের কাহিনী যদি আপনাদের বলি, তো তখন রাশিয়া নিজের মুন মিশন লুনা 1 কে লঞ্চ করেছিল। অবশ্য বন্ধুরা, আপনাদের জানাই আমেরিকান স্পেস এজেন্সি নাসার আর্টেমিস মিশন রাশিয়া, লুনা এবং চীনের চাঙ্গিকে কম্পেয়ার করিত। ভারত এইবার অনেক নতুন ইতিহাস রচনা করতে চলেছে। প্রথম কথা তো হলো চাঁদে ভারত সফট ল্যান্ডিং করা চতুর্থ দেশ হয়ে যাবে। বন্ধুরা, তার থেকেও বড় কথা, চাঁদে সফট ল্যান্ডিং এর পর চন্দ্রযান 3 চন্দ্রপৃষ্ঠে মিনারেলের সন্ধান করবে। এরই সাথে চাঁদে ভূমিকম্প, পৃষ্ঠের থার্মাল প্রপার্টি, প্লাজমার সাথেই পৃথিবী থেকে চাঁদের সঠিক দূরত্বের অনুসন্ধান এটা করবে। বন্ধুরা, এটুকুই নয়, মাটিতে থাকা কেমিক্যাল এবং মিনারেলের স্তর এর মাধ্যমে খুঁজে ফেলা যাবে। বড় কথা হলো, যেই কাজ আজ পর্যন্ত আমেরিকা রাশিয়া করতে পারেনি, সেই কাজ ইসরো করতে চলেছে। কারণ স্বয়ং আমেরিকা বলছে সে 2025-এ নিজের মুন মিশন আর্টেমিস লঞ্চ করতে চলেছে। আর সেই জন্য ভারতের চন্দ্রযান 3 মিশন থেকে প্রাপ্ত তথ্য নাসার অনেক কাজে আসবে। এর জন্য তারা ব্যাকুল হয়ে আছে, যাতে তাদের আর্টেমিস মিশনকে চাঁদে সঠিকভাবে নামানো যায়। বন্ধুরা, হোয়াইট হাউস বলেছে চন্দ্রযান 3 এর ডেটা ভবিষ্যতে আর্টেমিস মিশনে হওয়া হিউম্যান ল্যান্ডিং এর কাজে আসবে। ভারত আর্টেমিস সমঝোতায় হস্তাক্ষর করেছে, যার জন্য ভারতের মুন মিশন থেকে যা যা তথ্য পাওয়া যাবে সেগুলো ভারতকে আমেরিকার সঙ্গে শেয়ার করতে হবে। সেগুলো আমেরিকার কাজকে আরো সহজ করে দেবে। বন্ধুরা, আপনাদের এও জানাই, চন্দ্রযান 3 এর লঞ্চিং এর সাথে ইসরো ওই দৌড় শুরু করে দিয়েছে যা চাঁদে সবার প্রথমে পৌঁছানোর জন্য শুরু হয়ে গেছে। বিশ্বের সমস্ত স্পেস এজেন্সি চায় তারাও চাঁদে পৌঁছাক এবং সেখানকার আবহাওয়া পরিবেশ সম্বন্ধে তথ্য জোগাড় করুক। রাশিয়া, আমেরিকা, চীন আগে এমনটা করে ফেলেছে। বন্ধুরা, রাশিয়া সবার প্রথমে তার মুন মিশন 1959 সালে লঞ্চ করে দিয়েছিল। তারা তখন লুনা 1 কে মহাকাশে পাঠিয়েছিল। বন্ধুরা, রাশিয়া তার পরবর্তী মুন মিশন লুনা 24 কে 1976 সালে লঞ্চ করেছিল। এই মিশনের মাধ্যমে বিজ্ঞানীরা চাঁদ থেকে 170 গ্রাম মাটি জোগাড় করেছিল। এখন রাশিয়া তার লুনা 25 মিশন লঞ্চ করতে চলেছে। রাশিয়া আগস্টের মাঝামাঝি সময়ে এটা লঞ্চ করতে পারে। বন্ধুরা, স্পেস এজেন্সি রসকসমসের মতে লুনা 25 কে সোয়ুজ রকেটের মাধ্যমে লঞ্চ করা হবে। ওদিকে বন্ধুরা, যদি আমেরিকার কথা বলি, তো চাঁদের জন্য আমেরিকা নিজের সর্বপ্রথম সার্ভেয়ার অভিযান চালিয়েছিল, যার জন্য মনুষ্যবিহীন বিমান পাঠানো হয়। চাঁদে সফট ল্যান্ডিং এর পর ওখানে মাটির নমুনা জোগাড় করা হয়। তারপর আমেরিকা নিজের অ্যাপোলো 11 মিশনের মাধ্যমে প্রথমবার চাঁদে মহাকাশ যাত্রীদের পাঠায়। ওদিকে চীনের কথা বললে, চীন তার মুন মিশন চাঙ্গি 4 কে 2019 সালে লঞ্চ করেছিল, যেটা সফল হয়। আর তারপর তারা 2020-তে চাঙ্গি 5 কে ওখানে নামায়, যারা নমুনা জোগাড় করে পৃথিবীতে পুনরায় ফিরে এসেছিল। বন্ধুরা, এখন চন্দ্রযান 3 সফল হলে ভারত এই লিস্টে নাম লিখিয়ে ফেলবে। বন্ধুরা, চন্দ্রযান 3 এর পরপরই রাশিয়ারটা ছাড়াও আরো 3টে মিশন রয়েছে, যেগুলো এক এক করে লঞ্চ হবে। যেখানে সব থেকে বিশেষ জাপানের স্পেস এজেন্সি জাক্সার তরফ থেকে স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন অর্থাৎ স্লিমকে চাঁদে পাঠানো হবে। এই মিশন 26 আগস্ট থেকে 15 সেপ্টেম্বরের মধ্যে লঞ্চ হবে। জাপানের তরফ থেকে এই মিশনে এক্স-রে ইমেজিং এবং স্পেকট্রোস্কোপিকে চাঁদে পাঠানো হবে। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন পৃথিবীতে চন্দ্রাভিযানের ঝড় উঠে গেছে। এখন এই সূচিতে ভারতের ইসরো কি পারবে নাম্বার 1 পজিশন দখল করতে? কি মনে হয় আপনাদের বন্ধুরা? নিচে কমেন্টে অবশ্যই জানান।